বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সংগঠিত হয় খুব দ্রুত গতিতে, হঠাৎ করে সংগঠিত হয় এবং এতে যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তাপের কুপরিবাহী হয়। এখানে তাপের পরিবর্তনটা কী হয়? শূন্য হয়। ডিকিউর মানটা শূন্য হয়, মানে সিস্টেম থেকে তাপ পরিবেশে যায় না, পরিবেশ থেকে তাপটা সিস্টেমে আসে না। এই ধরনের কথাগুলো বলছিলাম। এবং এই ক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী পাইছিলাম? ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে যেহেতু এখানে আমার তাপের পরিবর্তন কি হবে? শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে কি পাইছিলাম? ডি ইউ, তাহলে এখান থেকে মাইনাস ডিইউ। এই সমীকরণটা আমরা পাইছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে আমরা আরেকটা খুব সুন্দর, খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা ব্যাখ্যা করেছিলাম। সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হয়। এই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নটা আশা করি তোমরা নোট করে রাখছো। এছাড়াও আমরা আরও 3টা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছিলাম, তোমরা আশা করি সেটা নোট করছো এবং সে অনুযায়ী প্রিপারেশন নিছো। তো আমরা আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে নতুন আরেকটা টপিক। তো আমরা সমুষ্ণ ও রুদ্ধতাপীয় লেখচিত্র নিয়ে আজকে আলোচনা করব। এগুলা তোমরা একটু লিখে নিবে, আমি ভালো করে একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে পিবি লেখচিত্র। পিবি লেখচিত্রের দেখা যাচ্ছে যে এখানে আমরা সমুষ্ণ রেখা দেখাইছি এই দুইটাকে। তো সমুষ্ণ রেখা কেন, আমরা সে সম্পর্কে একটু জানব। তো আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের চলরাশি পিবিটি, এই তিনটার মধ্যে টিটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আমি যদি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু বলি, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে টিটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বয়লের সূত্র মেনে চলে। তাহলে বয়লের সূত্র মেনে চলে, তাহলে আমরা বয়লের সূত্র এই জিনিসটা জানি, এটা হচ্ছে বয়লের সূত্র। তো এখান থেকে পিবি ইকুয়ালস কি? কনস্ট্যান্ট কে একটা ধ্রুবক, এই জিনিসটা। তাহলে তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে এই পিবি লেখচিত্রটা কি হয়? একটা প্যারাবোলিক হয়। তাহলে T1 যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আমরা পিবি লেখচিত্রটা এইরকম পাইছি, একটু প্যারাবোলিক আকৃতির, একটু ঢালু। আরেকটা নির্দিষ্ট তাপমাত্রা T2 এর জন্য আবার পিবি এর লেখচিত্রটা আবার কি হয়েছে? প্যারাবোলিক হয়েছে। মানে T1টা একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা সমষ্ণ রেখা আঁকছি, আরেকটা হচ্ছে যে T2 আরেকটা নির্দিষ্ট তাপমাত্রায় আরেকটা সমষ্ণ রেখা আঁকছি। এবং এ বিন্দুতে আমরা একটা বিন্দু দেখাচ্ছি। এ বিন্দুতে সমষ্ণ রেখার ক্ষেত্রে এটা আয়তন হচ্ছে B1 আর চাপ হচ্ছে P1। আর বি বিন্দুতে সমষ্ণ রেখার ক্ষেত্রে আয়তন হচ্ছে B2, চাপ হচ্ছে P2। তাহলে এখানে রুদ্ধতাপীয় রেখাটা একটু আমরা দেখবো এখন। তাহলে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে আমরা কি জানি? রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে আমরা জানি যে এখানে 3টায় পরিবর্তন হবে, চাপ, আয়তন, তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে এ বিন্দুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন হবে B1, চাপ হচ্ছে P1 এবং তাপমাত্রা হচ্ছে T1, এবং বি বিন্দুতে P2 B2 আর তাপমাত্রা হচ্ছে T2। কিন্তু সমষ্ণ রেখার ক্ষেত্রে এখানে তাপমাত্রার কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই। T1টা সম্পূর্ণ জায়গায় T1 ছিল, আর এটা আরেকটা নির্দিষ্ট তাপমাত্রার কখনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এখানে তাপমাত্রার কি হবে? পরিবর্তন হবে। তাহলে দেখা যাচ্ছে যে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যে লেখচিত্রটা পাইছি সেটা একটু খারাপ। কারণ এখানে আমরা পড়ছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটা সংঘটিত হয় খুব দ্রুত গতিতে, হঠাৎ করে। মানে প্রসারণটা হবে এত দ্রুত গতিতে যেটা ডালু হওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। হঠাৎ করে বিন্দু থেকে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে কোথায় আসলো? আরেকটা তাপমাত্রা পরিণত হতে এটার সময় কিন্তু বেশিক্ষণ লাগে নাই, সেজন্য এটা খুব খারাপ হয়েছে। তাহলে এখান থেকে এই রেখাটাকে, এই বি রেখাটাকে বলা হয় রুদ্ধতাপীয় রেখা। তাহলে এখন আরেকটা জিনিস এখান থেকে জানা লাগবে, সেটা হচ্ছে এ বিন্দুতে আয়তন হচ্ছে B1 আর বি বিন্দুতে আয়তন হচ্ছে B2। তার মানে আয়তনটা আগে ছিল B1, এখন আয়তনটা হয়েছে কি? B2।
টু, তার মানে কি আয়তনটা বৃদ্ধি পাইছে, যেহেতু এটা যদি আমরা মূল বিন্দু 0 ধরি তাহলে এখান দিকে যতই যাবে তখন আয়তনটা বাড়ছে। তাহলে এই লেখচিত্র অনুসারে আয়তনটা কি বেশি। এখন আমরা দেখব যে এখানে তাপমাত্রা T1 বেশি নাকি T2 বেশি। আমরা এখন কনফার্ম হলাম আয়তনটা B2টা বেশি, কারণ এটা রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। এ থেকে বিতে আসতে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখাই ঘটছে সেটাতে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। কিন্তু তাপমাত্রা T1 বড় নাকি T2 বড় সেটা আমরা একটু দেখব। তো আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আয়তন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। মানে কোন একটা সিস্টেম, এটা যদি আমরা সিস্টেম বিবেচনা করি, তাহলে এটার আয়তন যদি B1 হয়, তাহলে এটা যদি এই পিস্টনটা যদি উপরে চলে যায় তাহলে এটার আয়তন যদি কি হয়, B2 হয়, তাহলে রুদ্ধতাপীয় কি হয়েছে, প্রসারণ হয়েছে। রুদ্ধতাপীয় প্রসারণ হলে আমরা জানি যে তাপমাত্রা কি হয়ে যায়, কমে যায়। তার মানে কি এখানে তাপমাত্রা কমে গেছে, T1টা বেশি ছিল, T1 থেকে এটা কোথায় চলে আসছে, T2তে চলে আসছে। মানে কি আয়তন বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটছে, আর রুদ্ধতাপীয় প্রসারণ ঘটার অর্থ হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া। সেজন্য এখানে T1টা বড় ছিল কার চেয়ে, T2 এর চেয়ে। এখানে তাপমাত্রাটা ছোট হয়ে গেছে, T2 তাপমাত্রাটা ছোট কার চেয়ে, T1 এর চেয়ে। আবার আয়তনটা B1টা ছোট কার চেয়ে, B2 এর চেয়ে। তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই রুদ্ধতাপীয় রেখাটা একটু বেশি খাড়া কার চেয়ে, সমষ্ণ রেখার চেয়ে। সেজন্য এটা অনুধাবনে আসে, দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিক খাড়া। সেটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়, অথবা এই চিত্র এঁকে ব্যাখ্যা করেও লিখতে পারবে। তাহলে আমি একটু প্রশ্নটা লিখে দিচ্ছি তোমাদেরকে। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিক খারাপ। এই অনুধাবনমূলক প্রশ্নটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারবো, অথবা চিত্র দিয়েও করতে পারবো। তাহলে এখান থেকে আমরা জানছিলাম যে এখানে আয়তনটা B2 বড় B1 এর চেয়ে, আর তাপমাত্রা T1 বড় T2 এর চেয়ে। আরেকটা জিনিস জানছি যে রুদ্ধতাপীয় রেখাটা অধিক খাড়া কার চেয়ে, সমষ্ণ রেখার চেয়ে। তো তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে নোট করে নিবে। তো আমরা এখন আলোচনা করবো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো তোমরা পূর্বের ক্লাসগুলোকে শুধু আপেক্ষিক তাপ নিয়ে পড়ছো। তো আপেক্ষিক তাপ কাকে বলে বলছিলাম, 1 কেজি বরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাহলে আপেক্ষিক তাপ বলা হয়। তখন আমরা বলছিলাম 1 কেজি বলছিলাম, 1 কেজি বরের 1 কেজি বলছিলাম। কিন্তু যখন গ্যাস আলোচনা করা হবে তখন আর বরটা বিবেচনা না করে মূল বিবেচনা করা হয়, তাহলে এইসব ক্ষেত্রে হিসাব নিকাশ করতে অনেক সুবিধা হয়। সেজন্য শুধু আপেক্ষিক তাপের ক্ষেত্রে ভর বিবেচনা করা হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধু মূল বিবেচনা করা হয়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো গ্যাসের এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি, আপেক্ষিক তাপ। এক মূল গ্যাসের, তাহলে আমি যদি সংজ্ঞাটা লিখি, এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আপেক্ষিক তাপ বলে। তাহলে কি লিখলাম, এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি ব্যাখ্যা করতে চাই এই জিনিসটাকে ব্যাখ্যা করতে তাহলে আমি যদি এম মূল বলি, এক মূল না বলে যদি এম মূল গ্যাসের তাপমাত্রা ডিটি বৃদ্ধি করতে তাপ লাগে ডিকিউ। আমি নিচে লিখতেছি ডিকিউ। তাপ লাগে কত, ডিকিউ। এম মূল গ্যাসের তাপমাত্রা ডিটি বৃদ্ধি করতে তাপ লাগে কত, ডিকিউ। তাহলে আমি যদি এক মূল লিখি, এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, এটাকে আমি চাইলে এক মূলকে এম দ্বারাও লিখতে পারি। তাহলে তাপ লাগে কতটুকু, সি সমান ডিকিউ বাই এম ডিটি।
যদি 1 মোলের জন্য যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে মোল, m মোল ধরছি, তাহলে এটা, তাহলে এখানে সি হচ্ছে যে আপেক্ষিক তাপকে, গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি সমান এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে এটার আমরা এখন যদি একক বের করতে চাই তাহলে কি হবে, এককটা যদি বের করি গ্যাসের মোলার আপেক্ষিক তাপের একক, সি সমান তাপের একক কি, জুল। তাহলে এম মানে হচ্ছে মূল, মূলটাকে আমি এভাবে লিখতেছি, এম মানে হচ্ছে মূল, মূলটাকে এভাবে লিখতেছি, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের একক কি, জুল পার মোল পার কেলভিন। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কিন্তু দুই প্রকার, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা এটা একটু লিখি, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, এক হচ্ছে স্থির চাপে, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যেটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। পি হচ্ছে স্থির, এখানে চাপ স্থির, সেজন্য স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। পি নিচে দেওয়ার অর্থ হচ্ছে চাপটা কি স্থির। আর এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যেটাকে সিবি দ্বারা লিখতেছি, এখানে আয়তনটা কি স্থির। তাহলে আমরা এখন দেখব স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, আলোচনা করব। তো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি, সেটা খুবই ইজি। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে চাপটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে সংজ্ঞাটা কি হবে, স্থির চাপে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিপি সমান আমরা কি লিখবো এখন, আগের মতোই, জাস্ট এখানে সিপি লিখছি, আগের মতোই সংজ্ঞাটা ডিটি। এটাই হচ্ছে আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সমীকরণ। তাহলে এটার এককটাও কিন্তু আগের মতোই, এককটা কি হবে তাহলে, জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো এখন আমরা দেখব স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক সিবি দ্বারা প্রকাশ করব। তাহলে এটাও একদম ইজি জিনিস, আয়তনটা স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে সংজ্ঞাটা কি হবে, আয়তন স্থির রেখে আপেক্ষিক তাপ বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সিবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিবি সমান dQ/m dt। তো এটা হচ্ছে স্থির আয়তনের জন্য, এটার এককটা কিন্তু আগেরটার মতো কি জুল পার মোল পার কেলভিন। তো আশা করি তোমরা এই জিনিসগুলো, খুবই ইজি জিনিসগুলো সম্পর্কে জানছো। আমরা আগামী ক্লাসে এর নেক্সট টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো লিখে দিছি, গত ক্লাসে যেগুলো লিখে নিছি, এগুলো নিয়ে বাসায় নোট করবে এবং বইয়ের অঙ্কগুলো বসে বসে করবে। আজকে এতটুকুই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।